এই হচ্ছে ফতেপুর আর এই হচ্ছে সিকরি, এই দুই নিয়েই ফতেপুর সিকরি। আপনারা ফতেপুর সিকরিতে এলে আপনাদের গাইড নেওয়ার কোনো দরকার নেই। আপনারা যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একবার দেখে নিন তাহলে আপনাদের ফতেপুর সিকরিতে এসে কোনো অসুবিধা হবে না। এই সুড়ঙ্গটাই আগ্রা, দিল্লি এবং লাহোর অবধি চলে গেছে। আমি যেভাবে ঘুরছি আপনারাও ঠিক সেভাবে ঘুরবেন এবং সমস্ত কিছু জানতে পারবেন। সমস্ত তথ্যই আমি দিয়ে দিচ্ছি এই ভিডিওতে। প্রচন্ড হারে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি থেকে বাঁচতে এখন আমি আকবরের বেডরুমে আশ্রয় নিয়েছি। দেখুন, এটি হচ্ছে সম্রাট আকবরের বেডরুম, আমার থেকেও 1 ফিট হাইট। ফতেপুর হচ্ছে গুরুবাড়ি আর সিকরি হচ্ছে রাজবাড়ি। আজকে আপনাদের নিয়ে যাব ফতেপুর সিকরির উদ্দেশ্যে। আজকে আমরা ফতেপুর সিকরির সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরও দেখাবো। ফতেপুর সিকরির সমস্ত কিছু তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। আগ্রা থেকে সকলকেই গুড মর্নিং। এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক সকাল 8টা 5 আর আমরা রওনা দিয়েছি ফতেপুর সিকরির উদ্দেশ্যে। গতকাল আমরা আগ্রা লোকাল সাইট সিন করেছিলাম, সেই ভিডিও আগের পর্বে দেখিয়েছি। যারা ভিডিওটি মিস করে গেছেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই একবার দেখে নেবেন। আর ফতেপুর সিকরি কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি কি দেখবেন, সমস্ত কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সমস্ত কিছুই ঘুরে ঘুরে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন ফতেপুর সিকরি। আর এখন আমাদের গন্তব্য আগ্রা বাস স্ট্যান্ড, সেখান থেকে বাস ধরবো, তারপরে পৌঁছাবো ফতেপুর সিকরিতে। কালকে আমরা এই ভাইয়ের টোটোতে করেই আগ্রা লোকাল সাইট সিন করেছিলাম। তো কিছু জিনিস কিনেছিলাম বাড়ির জন্যে, সেই জিনিসগুলো এই টোটোতেই ছাড়া পড়ে গেছিল, নিতে ভুলে গেছিলাম। এই ভাই আজকে আবার সেগুলো আমাদের পৌঁছে দিল আমাদের কাছে। সত্যি এই ভাই মানে অনেস্টের পরিচয় দিল। সে নাও আসতে পারতো, কিন্তু এসে সেগুলো আমাদের ভালোভাবে সমস্ত কিছুই ফেরত দিল। এমনকি একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল ছিল, হাফ কোল্ড ড্রিঙ্কসের বোতল ছিল, সেটাও ফেরত দিল। এই যে এই বাসটাও ফতেপুরের উদ্দেশ্যে রওনা হচ্ছে। এই বাসে আমরা যাচ্ছি না, আমরা যাব এসি বাসে। 15-20 মিনিট পরে ছাড়বে, তো এই টাইমে একটু চা খেয়ে নিই। এখন বাজে সকাল 15টা আর আমরা পৌঁছে গেলাম আগ্রা ঈদগাহ বাস স্ট্যান্ডে। এখান থেকেই ফতেপুরের বাস পাওয়া যায়, প্রচুর বাস ছাড়ে এখান থেকে। মোটামুটি 15-20 মিনিট পর পরই কিন্তু এই ঈদগাহ বাস স্ট্যান্ড থেকে ফতেপুরের উদ্দেশ্যে বাস রওনা হয়। তো আমরা এসি বাস ধরবো, এসি নন এসি সব ধরনের বাসই এখান থেকে পাওয়া যায়। আমরা এসি বাস ধরবো, 15-20 মিনিট টাইম আছে, যার জন্য একটু চা খেয়ে নিচ্ছি। আর সকালে কিছু খাওয়া হয়নি, চাও খাওয়া হয়নি। এই যে এই বাসই ধরবো, এসি বাস, এটাই ফতেপুর যাবে। আপনারা এই ঈদগাহ বাস স্ট্যান্ডে এলে একটা জিনিসের সমস্যায় পড়বেন, সেটা হচ্ছে এখানে বাসে কিন্তু সবকিছু হিন্দিতে লেখা, কোনো ইংলিশে লেখা নেই। তাই যারা হিন্দি পড়তে পারেন না তাদের একটু সমস্যা হতে পারে, জিজ্ঞেস করে নেবেন, তাহলে অসুবিধা হবে না। আর এই ঈদগাহ বাস স্ট্যান্ড থেকে ফতেপুরে প্রচুর বাস ছাড়ে, 15-20 মিনিট অন্তর অন্তরই বাস ছাড়ে। এসি নন এসি সব ধরনের বাসই এখানে পেয়ে যাবেন। আপনারা যখন আগ্রা থেকে ফতেপুরে যাবেন, আমি বলবো আপনারা বাসে চেপে যান, তাহলে আপনাদের খরচ অনেকটাই কমে যাবে।
যেমন ধরুন আপনারা যদি গাড়ি রিজার্ভ করে যান তাহলে আগ্রা থেকে ফতেহপুর পর্যন্ত আপনাদের গাড়ি ভাড়া পড়বে, রিজার্ভ গাড়ি ভাড়া পড়বে প্রায় 2000 থেকে 2200 টাকা। আর যদি আপনারা বাসে যান তাহলে আপনাদের গাড়ি ভাড়া পড়বে মাত্র 60 টাকা। তাহলে বুঝতেই পারছেন কতটা কম খরচে আপনারা পৌঁছে যাবেন ফতেহপুরে। এটাই হচ্ছে ফতেহপুর বাস স্ট্যান্ড দেখুন। আর এই বাসে করেই আমরা এলাম। আগ্রা থেকে এই ফতেহপুরের দূরত্ব প্রায় 40 কিলোমিটার, আর আসতে সময় লাগবে কম বেশি 45 মিনিটের মতো। আর ফতেহপুর আসার জন্যে সবচেয়ে সুবিধাজনক বাস স্ট্যান্ড হলো ঈদগাহ বাস স্ট্যান্ড, কেননা ওখান থেকে 15-20 মিনিট অন্তর অন্তরই সারাদিন বাস পেয়ে যাবেন এই ফতেহপুর আসার জন্যে। এখানে একটা চায়ের দোকান আছে, চা খাবো আর ব্রেকফাস্ট করব, কারণ সকালে কিছু খাওয়া হয়নি, শুধুমাত্র 1 কাপ চা খেয়েছি। এখন বাজে 10:30 আর ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে নিয়েছি কচুরি আর সবজি। এই সিকরি ফোর্টে ঢোকার জন্য 9টা গেট রয়েছে, আর আমরা ঢুকলাম গোলাপ সিকিন্দার গেট দিয়ে। দেখুন গেট দিয়ে ঢোকা মাত্রই রাস্তার 2 দিক দিয়ে কিন্তু প্রচুর দোকান। ঢোকার মুখেই অনেকগুলো সিঁড়ি পেয়ে গেলাম, এই সিঁড়ি বেয়েই আমাদের উপরে উঠতে হচ্ছে। এই পিছনে যে দরজা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বুলন্দ দরজা। এটি ভারতের মধ্যে সবচেয়ে উঁচু দরজা। এই দরজার উচ্চতা হচ্ছে 175 মিটার। আর এই দরজাতে পৌঁছানোর জন্য অনেকগুলো সিঁড়ি রয়েছে। 52টা সিঁড়ি টপকে আমাদের পৌঁছাতে হবে সেই দরজায়। এটাই হচ্ছে ফতেহপুর সিটি দেখুন। আর এই সামনে দেখুন কালো রঙের কিছু বিল্ডিং দেখা যাচ্ছে, এটা হচ্ছে পাবলিকদের স্নান করার জায়গা ছিল। বুলন্দ দরজা দিয়ে ঢোকার মুখেই এখানে জুতো রাখার স্থান রয়েছে। এখানে জুতো রেখে তারপর আমাদের প্রবেশ করতে হবে ভিতরে। বুলন্দ দরজা ঢোকার মুখেই দেখুন ঘোড়া কি নাল দিয়ে এই দরজাটা তৈরি করেছে। এখন আমি একদম গ্রাউন্ডের মধ্যে চলে এসেছি। দেখুন গ্রাউন্ডটা কিন্তু অনেকটা এরিয়া জুড়ে, দেখতেই পাচ্ছেন। দুটো গেট দেখতে পাচ্ছেন, এই আমার আঙুল সোজা একটা গেট আর এইদিকে একটা গেট। এই গেট দিয়ে যেতে হবে মসজিদে। এখানে একটা মসজিদ আছে, সেই মসজিদে যাওয়ার গেটটি হচ্ছে এটা। আর এই গেটটি হচ্ছে আকবরের গেট। এই গেট দিয়েই সম্রাট আকবর এখানে প্রবেশ করতেন। আর সামনে দেখুন সাদা শ্বেত পাথরে তৈরি একটি সমাধিস্থল, এটি হচ্ছে সেলিম চিশতিয়া সমাধিস্থল। আর এই আমার পিছনে দেখুন এটা হচ্ছে স্কুল। এখন এখানে বাচ্চারা পড়াশোনা করে, এটা সরকারি স্কুল। মুঘল আমলেও এটিই ছিল স্কুল। প্রথমে আমরা যাব জামা মসজিদ। চলুন জামা মসজিদ দিয়েই শুরু করি। এটাই হচ্ছে জামা মসজিদ। দেখুন কি সুন্দর কারুকার্য। দেখুন পিছনে 6টি দরজা দেখা যাচ্ছে, 1টা 2টো 3টা 4টা 5টা 6টা দরজা আছে এবং দরজাগুলো কিন্তু সবগুলো সমান,
কিন্তু দূর থেকে দেখতে মনে হচ্ছে দরজাগুলো ছোট বড়। এটাই হচ্ছে এই মসজিদের বিশেষত্ব। আমি এখন যে স্থানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে মেন মসজিদ। আর দেখুন এই মসজিদের সামনাসামনি একটা দরজা দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে আকবরী দরজা। আকবর সাহেব ওখান থেকেই এই মসজিদে আসতেন নামাজ আদায় করার জন্য। আর এই মসজিদটা কিন্তু বিশাল উঁচু, দেখুন উচ্চতা 80 ফুট। মসজিদ দেখে এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে কিন্তু অনেক কিছু দেখার আছে, প্রায় 17-18টা দ্রষ্টব্য এখানে রয়েছে। দেখুন এইদিকে কিন্তু কোনো বসতি নেই, এদিকে সমস্তটাই হচ্ছে মাঠ। দেখুন এই সামনে অনেক কবিতর দেখতে পাচ্ছেন, মুঘল আমলের এটাই হচ্ছে পোস্ট অফিস। তখনকার দিনে তো আর এখনকার মতো পোস্ট অফিস ছিল না, তখন কবিতরই ছিল পোস্টম্যান। আর এই কবিতররাই বিভিন্ন জায়গায় সংবাদ পাঠাতো। আর এটাই হচ্ছে কবিতরদের থাকার জায়গা। দেখুন এখনো কিন্তু এখানে কবিতররা রয়েছে। দেখুন কবিতরদের ঢোকার জন্য ছোট ছোট দরজা আছে, সেই দরজা দিয়ে কিন্তু কবিতররা ঢোকে। আর আমার আঙুল সোজা দেখুন একটি কালো বিল্ডিং টাইপের দেখা যাচ্ছে, ওটা হচ্ছে টাকশাল। ওখানেই টাকা পয়সা তৈরি করা হতো, যদিও এখন প্রায় ধ্বংসপ্রাপ্ত। আর এই আমার আঙুল সোজা দেখতে পাচ্ছেন একটা পিলার, ওখানে আকবরের যে ফেভারিট হাতি ছিল সেই হাতিকেই ওখানে সমাধি দেওয়া হয়েছিল। তারপরেই ওখানে তৈরি করা হয় এই পিলারটি। আর এই পিলারের নাম এলিফ্যান্ট পিলার। আর ওর পাশেই দেখুন একটি শহরের মতো দেখা যাচ্ছে, ওটা হচ্ছে সিকরি। আর এই টোটাল জায়গাটা ছিল ঝিল, মানে এখানে ওই সময় চাষবাস করা হতো, নদী নালা ছিল, চাষবাস করা হতো। আর আমরা এখন যে শহর দিয়ে আসলাম সেটা হচ্ছে ফতেপুর। এই দুটো পাশাপাশি শহরকেই বলা হয় ফতেপুর সিকরি। দেখুন আমার আঙুল সোজা দেখুন একটি মহল দেখা যাচ্ছে, ওটা হচ্ছে রং মহল। ওখানে সম্রাট আকবরের পুত্র জাহাঙ্গীরের জন্ম হয়েছে। এখন এমন এক জায়গা দিয়ে যাচ্ছি, দেখুন খালি সমাধি, প্রচুর সমাধি। এই সমাধির ভিতর দিয়ে এখন আমরা যাচ্ছি একটা সুড়ঙ্গের উদ্দেশ্যে। এখানে দেখুন একটি ফাঁকা জায়গা দেখা যাচ্ছে, এটা হচ্ছে এয়ার কন্ডিশনার। সেই সময়ের এসি ছিল, এখান দিয়ে ঠান্ডা হাওয়া আসতো। अनारकली को यही बन गया था। अनारकली एक काशी की बेटी जहांगीर से लव करती थी। अकबर ने वो शादी नहीं होने दिया क्योंकि वो एक नौकरानी की बेटी थी। अकबर ने अनारकली को भीतर भीतर आगरा फोर्ट ले गए, आगरा से दिल्ली फोर्ट, और दिल्ली से उसको लाहौर भेज दिया। जहांगीर की शादी नूरजहां के साथ हुई थी। कुछ समय के बाद उनका डेथ हुआ। मरने के बाद अनारकली जहांगीर समाधि लाहौर में बनाया, पाकिस्तान। সেই সময় এক দাসী ছিলেন আনারকলি নামে, আর সেই আনারকলির প্রেমে পড়েছিলেন সম্রাট জাহাঙ্গীর। কিন্তু এটি সম্রাট আকবরের পছন্দ ছিল না, তাই সম্রাট জাহাঙ্গীর আনারকলিকে নিয়ে এই সুড়ঙ্গ পথ দিয়েই পালিয়ে গিয়েছিলেন। এবং এই সুড়ঙ্গটা চলে গেছে দিল্লি, আগ্রা এবং লাহোর। ভাবতে পারছেন কোথায় আগ্রা আর কোথায় লাহোর, এত দূর গেছে এই সুড়ঙ্গটা, সত্যি। আর দেখুন এখান দিয়ে প্রচুর সমাধি, শুধু সমাধি। দেখুন সম্রাট আকবরের কোনো সন্তান ছিল না, তাই তিনি অত্যন্ত বিষণ্ণ হয়ে পড়েছিলেন এবং বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াতেন আর বিভিন্ন জায়গা থেকে আশীর্বাদ সংগ্রহ করতেন। ঘুরতে 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 তিনি একবার এই ফতেপুর সিকরিতে চলে আসেন। আর এখানে এসেই দেখা হয় সেলিম চিশতি বাবার সাথে। এবং এই সেলিম চিশতি বাবাই সম্রাট আকবরকে আশীর্বাদ করেছিলেন এবং ভবিষ্যৎবাণী করেছিলেন যে ওনার একটি পুত্র সন্তান হবে। এবং পরবর্তীকালে তিনি একটি পুত্র সন্তান লাভ করেছিলেন বাচ্চা অবস্থায়। সেই বাচ্চাটির নাম দেওয়া হয়েছিল সেলিম। এবং যখন সেলিম বড় হয়ে যায় তারপরে তার নাম পরিবর্তন করে রাখা হয় জাহাঙ্গীর। এই সামনে দেখতে পাচ্ছেন সাদা শ্বেত পাথরের তৈরি একটি সমাধি। এটা হচ্ছে আকবরের গুরু সেলিম চিশতির সমাধি। এই যে সমাধিস্থল, এই সমাধিস্থলটি হচ্ছে সম্রাট আকবরের গুরু সুফি সেলিম চিশতির সমাধি। দেখুন এখানে কিন্তু অনেকেই আসেন, এখানে কাপড় চড়ান। অনেকের বিশ্বাস যে এই স্থানে কাপড় চড়ালে তাদের মনোবাসনা পূর্ণ হয়, তাই এখানে অনেকে কাপড় চড়ান। এবং আমাদের বলিউড হিরো
সঞ্জয় দত্তও কিন্তু এই স্থানে কাপড় চড়িয়েছেন, আমরা সেটা জানি। আর এখানে অনেকেই দান টান করছেন। আপনাদের যদি ইচ্ছে হয় আপনারা কাপড় চড়াতে পারেন। তবে একটা কথা বলছি, আস্তে আস্তে কিন্তু প্রচুর এরকম কাপড়ের দোকান পাবেন, তারা কিন্তু আপনাদের বিরক্ত করবে কাপড় নেওয়ার জন্য। আপনারা যদি নিন তাহলে নেবেন, আর যদি না নিন তাহলে চলে আসবেন। দেখুন, এই স্থানের একদম কেন্দ্রে রয়েছে একটি ফোয়ারা। যদি এখন ফোয়ারাতে জল নেই, হয়তো সন্ধ্যাবেলার দিকে হয়তো এখান দিয়ে জল পড়ে। এখানে অনেক কিছু দেখার আছে, সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখলাম। এর বাইরেও আরো অনেক কিছু দেখার আছে। এবার আমরা বাইরে বেরিয়ে এলাম, আর এখন যাব বাকি সমস্ত দর্শনীয় স্থানগুলি দর্শন করার জন্য। চলুন এবার এখান থেকে জুতো নিব, জুতো পরে তারপর আবার যাব। এই সামনের যে শহরটা দেখতে পাচ্ছেন, এই শহরটার নাম হচ্ছে ফতেপুর। আর এই সাইডে যে একটি শহর আছে সেটা হচ্ছে সিকরি। এই দুটো শহর মিলেই হচ্ছে এই ফতেপুর সিকরি। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব অন্য স্থানে। চলুন। এই চত্বরে কিন্তু জুতো পরে প্রবেশ নিষেধ। দেখুন, আমি জুতো হাতে নিয়ে যাচ্ছি অন্য স্থানের উদ্দেশ্যে। এই হচ্ছে আকবরী দরজা। এই আকবরী দরজা দিয়েই এখন আমরা বেরিয়ে যাচ্ছি। বুলন্দ দরওয়াজা দিয়ে আমরা প্রবেশ করেছিলাম, আর আকবরী দরওয়াজা দিয়ে আমরা বেরিয়ে এলাম। এবার দেখুন, আমরা যাব এবার সিকরিতে। সিকরিতেও রয়েছে বেশ কিছু টুরিস্ট স্পট, সেখানে আমরা যাব। সেখানে রয়েছে যোধাবাইকা মহল, হাওয়া মহল, এই সমস্ত জায়গাগুলো ওখানে রয়েছে। চলুন ওগুলো আমরা এখন দেখব। ফতেপুরের বেশ কিছু দর্শনীয় স্থান আছে, সেগুলো আমরা দর্শন করলাম। আর এখন যাব সিকরির উদ্দেশ্যে। তো প্রচণ্ড গরম, তাই একটু শশা খেয়ে নিচ্ছি। এই এক প্লেট শশার দাম 20 টাকা, একদম কচি, দারুণ। প্রচণ্ড গরম, এই গরমের মধ্যে শশাটা জাস্ট জমে যাচ্ছে। এই দুর্গটি ফতেপুরে অবস্থিত। দাখিল দরওয়াজা দিয়ে ঢুকে অনেক কিছুই দেখার জায়গা আছে, আমরা সেগুলো দেখলাম, আপনারা তো দেখলেনই। আর বের হলাম আকবরী দরওয়াজা দিয়ে। এবার আকবরী দরওয়াজা দিয়ে বের হয়ে আমরা এখন যাচ্ছি সিকরির উদ্দেশ্যে। ওই সামনেই সিকরি। চলুন ওই সিকরি ফোর্টে এখন আমরা প্রবেশ করব। ফতেপুর সিকরি ঘোরার জন্য এবং এর ভিতরে যে সমস্ত দর্শনীয় স্থান আছে সেগুলো জানার জন্য অবশ্যই আপনাদের একটা গাইড নিতে হবে। যদি আপনারা গাইড নিন তাহলে আপনারা ভালোভাবে সমস্ত কিছু দেখতে পারবেন এবং সমস্ত কিছু জানতে পারবেন। একটা কথা বলে রাখি, গাইড নেওয়ার আগে কিছু জিনিস মাথায় রাখবেন। আপনারা যদি আগ্রা থেকে আসেন তাহলে আপনারা নামবেন হচ্ছে ফতেপুর বাস স্ট্যান্ডে। সেখানে আপনারা গাইড পাবেন এবং গাইডটা কিন্তু আপনাকে চার্জ করবে 300-400 এরকম তারা চাইবে, কিন্তু আপনি 100 টাকার উপরে কিন্তু কোনোভাবেই রাজি হবেন না। 100 টাকাতেই কিন্তু ওনারা চলে আসবে। আর সেই 100 টাকার বিনিময়ে আপনাদের গাইড করবে শুধুমাত্র এই ফতেপুর দুর্গের। আর আপনারা যদি এই সিকরি দুর্গের জন্য গাইড নিতে চান তাহলে আবার এক্সট্রা করে নিতে হবে, এটা মাথায় রাখবেন। ফতেপুরের জন্য এক্সট্রা গাইড এবং সিকরির জন্য এক্সট্রা গাইড। এই হচ্ছে ফতেপুর আর এই হচ্ছে সিকরি, এই দুই নিয়েই ফতেপুর সিকরি। আপনারা যদি এখানে আসেন দেখতে পাবেন প্রচুর নিম গাছ। দেখুন, প্রচুর নিম গাছ, চারিদিকে যত গাছ দেখা যাচ্ছে তার 80%ই নিম গাছ। এই সিকরি ফোর্টে ঢোকার জন্য 50 টাকা করে টিকিট। এখন আমরা সিকরি ফোর্টে ঢুকে গেছি, আর এখানে 25টা পয়েন্ট আছে, সেগুলো আমরা এখন ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদের দেখাবো। চলুন। প্রথমে চলে এলাম ঘোড়া আস্তাবলে। এই দেখুন, এটাই হচ্ছে ঘোড়া আস্তাবল। এখানেই সেই সময় ঘোড়া রাখা হতো। দেখুন, সব জায়গাতেই কিন্তু ঘোড়া রাখা হতো এবং একটা একটা করে খোপ আছে, এখানে একটা এখানে একটা, এরকম করে খোপ আছে, প্রচুর আছে, প্রচুর। দেখুন চারিদিকেই প্রচুর খোপ। এখানে ঘোড়া থাকতো এবং এই রিং এর মধ্যে ঘোড়াগুলোকে বাঁধা হতো, আর এখানে ঘোড়াকে খাবার দেওয়া হতো। প্রচুর ঘোড়া রাখা হতো। দেখুন কত বড় জায়গা, তাহলে কত ঘোড়া থাকতো এখানে। এই সামনের যে মহলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বীরবল মহল। আমরা এখন বীরবল মহলেই প্রবেশ করছি।
এটি হচ্ছে বীরবল মহল। সম্রাট আকবরের 9 জন মন্ত্রী ছিলেন, তার মধ্যে বীরবলও ছিলেন একজন মন্ত্রী। দেখুন মহলটি খুব সুন্দর কারুকার্য। মহলগুলিতে দেখুন খুব সুন্দর কারুকার্য করা আছে। আর এই মহলটি হচ্ছে 3 তারা মহল, নিচে একটি আছে, উপরে একটি আছে। একটা হচ্ছে গরমের সময় ব্যবহার করা হতো, আর একটি ঠান্ডার সময় ব্যবহার করা হতো। এই সামনে একটি গেট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এলিফ্যান্ট গেট। আর এই সামনের যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এখানে সব সৈন্যরা থাকতেন। সম্রাট আকবরের বিশ্বস্ত একটি হাতি ছিল, যার নাম ছিল হিরান, এবং সেই হাতিটি বিচারে যারা দোষী সাব্যস্ত হতো এবং বিচারে যারা দোষী সাব্যস্ত হতো না, সেই হাতি কিন্তু নির্বাচন করতেন। যদি কেউ দোষী সাব্যস্ত হতো তাহলে সেই হাতি তার বুকের উপর পা দিয়ে মেরে ফেলতো, আর যদি সে দোষী সাব্যস্ত না হতো তাহলে কিন্তু সেই হাতিটি পিছনে ফিরে আসতো। এই হিরণ হাতিটি ছিল সম্রাট আকবরের বিশ্বস্ত হাতি। আর সেই হাতিটি মারা যাওয়ার পরে যে সমাধি দেওয়া হয়েছিল সেটাই আমি দেখিয়েছি ফতেপুর থেকে, সেটা আপনারা আগেই দেখেছেন। আমি এখন যে স্থানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মিনা বাজার, সেই মুঘল আমলের মিনা বাজার। রানী যেহেতু বাইরে যেতে পারতেন না, তাই রানীর জন্য বাইরে থেকেই দোকান এসে এখানে বসতো, বিভিন্ন ধরনের দোকান বসতো, বিভিন্ন রকমারি দোকান বসতো এই স্থানে, আর রানী সেখান থেকেই জিনিসপত্র ক্রয় করতেন। এটাই হচ্ছে মিনা বাজার। আর এই প্যালেসটি যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সম্রাট আকবরের একমাত্র হিন্দু পত্নী যোধাবাইয়ের প্যালেস। এটা আমরা দেখব, ভিতরে গিয়ে দেখব, পরে দেখব। আর দেখুন এই দেওয়ালটা দেখুন, এই দেওয়ালে প্রচুর কবিতরের ঘর আছে। এটি হচ্ছে তখনকার পোস্ট অফিস, তখন পোস্টম্যান ছিল একমাত্র কবিতর, আর এটি হচ্ছে কবিতরের থাকার জায়গা। দেখুন এখনো কিন্তু এখান দিয়ে প্রচুর কবিতর রয়েছে। দেখুন এই কবিতরগুলোই এক জায়গা থেকে আরেক জায়গায় খবর পাঠাতো। আর এখানে যে একটা জায়গা দেখতে পাচ্ছেন, এখানেই রানী স্নান করতেন, এবং চারিদিকে খোলা ছিল এবং দাসীরা চারিদিকে পর্দা দিয়ে বন্ধ করে দিত, আর এর মাঝে রানী স্নান করতেন। এবার চলুন অন্য জায়গায়। এই সামনের যে একটি 5 তলা মহল দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে পঞ্চমহল বা হাওয়া মহল। দেখুন এখানে 176টি পিলার আছে, আর রানী এবং রাজা ওই উপরে বসে হাওয়া খেতেন। চারিদিকেই দেখুন খোলা, ওখানে কিন্তু হাওয়া খেতেন। এই পঞ্চমহলে এরকম পিলার আছে 176টি। পঞ্চমহল দেখে এখন আমরা যাচ্ছি খাজানা মহলে। চলুন খাজানা মহলটাও আপনাদের দেখাই। এখানে দেখুন একটা সিংহাসন দেখা যাচ্ছে, এটা হচ্ছে জ্যোতিষী বসার স্থান। এখানে সেই আমলের জ্যোতিষী বসতেন। এই হচ্ছে খাজানা মহল। এই স্থানে সম্রাটরা তাদের সোনা দানা লুকিয়ে রাখতেন। দেখুন এই সমস্ত জায়গা জানালার মতো জায়গা করা আছে, আর এখানে দেখুন ফাঁকা জায়গা আছে, এর ভিতরে কিন্তু ফাঁকা। খাজানা মহলের সাথেই একটি সরু রাস্তা আছে, যে রাস্তা দিয়ে আমি এখন হাঁটছি, আর এই রাস্তা দিয়েই রানীরা লুকোচুরি খেলতেন। এই বিল্ডিংটা যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দিওয়ানি খাস, অর্থাৎ সেই আমলের পার্লামেন্ট। এই মাঝখানেই বাদশাহ বসতেন, আর চারিদিকে মন্ত্রীরা বসতেন। খুব সুন্দর কারুকার্য, দেখুন দারুণ লাগছে। 1552 সালে সম্রাট আকবর একটি নতুন ধর্ম আবিষ্কার করেছিলেন, দিন-ই-ইলাহি। এখান থেকেই তিনি আবিষ্কার করেছিলেন দিন-ই-ইলাহি। এই সামনের যে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, এটা হচ্ছে দিওয়ানি আম, পাবলিক কোর্ট।
দেখুন সামনে অনেকটা খোলামেলা জায়গা রয়েছে। এটি হচ্ছে মুঘল আমলের প্লেগ্রাউন্ড। এই স্থানেই বিভিন্ন ধরনের গেম খেলা হতো, তার মধ্যে ফেমাস ছিল দাবা। তখন তো আর গুটি ছিল না, তখন গুটির পরিবর্তে ব্যবহার করা হতো দাসীদের, এবং দাসীদের কালো এবং সাদা পোশাক পরিয়ে দাবার গুটি বানানো হতো। দেখুন এখানে এরকম ঘর করা আছে, দেখুন ভাবতে কেমন লাগছে বলুন তো। আমরা এখন দাবা খেলি গুটিতে, তখনকার আমলে দাসীরাই ছিল দাবার গুটি। এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন একটা পুকুরের মতো, আর মাঝখানে একটি উঁচু জায়গা আছে বসার জন্য। এই স্থানটি হচ্ছে তানসেনের গান গাওয়ার স্থান। তানসেনের গানের এতটাই গভীরতা ছিল যে তিনি একবার দীপক রাগ গান গেয়েছিলেন এবং সেই গানের সুরে বৃষ্টি নেমে পড়েছিল। এই ঘরটি যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শীষমহল। দেখুন চারিদিকে দারুণ কারুকার্য করা, এবং এই কারুকার্যগুলো হাতে তৈরি, আর দেওয়াল দিয়ে সাজানো ছিল সোনা, হীরা, মুক্তা। সোনা, হীরা, মুক্তা দিয়ে এই দেওয়ালগুলো সাজানো ছিল। এই সোনা, হীরা, মুক্তা এই সমস্ত কিছুই ব্রিটিশরা নিয়ে গেছে ইংল্যান্ডে। এটাই হচ্ছে মুঘল আমলের কিচেন। আর এই সামনে দেখুন একটা বড় ট্যাঙ্ক, এখানে জল রাখা হতো। আর এখানে যে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, সাদা কালারের যে একটা বিল্ডিং, এটা হচ্ছে বাথরুম। প্রচন্ড হারে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি থেকে বাঁচতে এখন আমি আকবরের বেডরুমে আশ্রয় নিয়েছি। দেখুন এটি হচ্ছে সম্রাট আকবরের বেডরুম। দেখুন আমি আকবরের বেডরুমে প্রবেশ করে গেছি, আর এটি হচ্ছে বেড। দেখুন আমার থেকেও 1 ফিট হাইট, আর একদম টোটালটাই পাথরের। এটা হচ্ছে যোধাভাই মহল। এর পাশেই দেখুন এটা হচ্ছে গোল্ডেন মহল, আর এটা হচ্ছে রানী যোধাবাইয়ের কিচেন। এটা হচ্ছে ভেজ, আর ওই পারে যেটা বিল্ডিং দেখা যাচ্ছে ওটা হচ্ছে নন ভেজের কিচেন, এটা ভেজ কিচেন। আর আমরা এখন যাচ্ছি যোধাবাইকা মহল। এখন আমি প্রবেশ করলাম রানী যোধাবাইয়ের মহলে। চলুন যোধাবাইয়ের মহলটাও একটু ঘুরে ঘুরে দেখি। এই হচ্ছে সম্রাট আকবরের প্রিয় পত্নী যোধাবাইয়ের মহল। এই সামনের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন দোতলা বিশিষ্ট, এটি হচ্ছে মন্দির। যেহেতু রানী যোধাবাই হিন্দু ছিলেন তাই তিনি পূজা অর্চনা করতেন এবং এই মন্দিরেই পূজা অর্চনা করতেন। আর দেখুন এইদিকে একটি মহল রয়েছে, এটি হচ্ছে উইন্টার মহল। আর এদিকে একটি মহল রয়েছে, এটি হচ্ছে সামার মহল। আর এই মহলের একদম কেন্দ্রে রয়েছে একটি তুলসী বেদি। দেখুন এটি কিন্তু তুলসী বেদি ছিল, এখানেই তুলসী গাছ ছিল। যেহেতু রানী যোধাবাই হিন্দু ছিলেন তাই রানীকে সম্রাট আকবর পূজা অর্চনা করতে কখনো মানা করেননি। দেখুন এখানে তুলসী গাছ ছিল, এই তুলসী গাছেই রানী যোধাবাই পূজা করতেন। এখন কিন্তু আর সেই তুলসী গাছটা নেই, এই তুলসী গাছের পরিবর্তে এখন লাগানো হয়েছে জবা ফুল গাছ। এটি হচ্ছে মন্দির। দেখুন মন্দিরটা কিন্তু বিশাল বড়, আর এটা হচ্ছে বেদি। এখানেই ঠাকুর থাকতেন। রানী যোধাবাই ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত ছিলেন এবং এই স্থানেই ছিল ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ। ফতেপুর এবং সিকরি দুটো কিন্তু ভিন্ন। ফতেপুরে রয়েছে গুরুমহল আর সিকরিতে রয়েছে রাজমহল। এই সিকরিতে রাজকার্য পরিচালনা করা হতো এবং রাজা রানীদের বসবাস ছিল, আর ফতেপুরে ছিল মসজিদ। ফতেপুর ফোর্ট দেখে বেরিয়ে শশা খেয়েছিলাম,
দুর্দান্ত ছিল শশাটি। আর সিকরি ফোর্ট দেখে বেরিয়ে এখন খাচ্ছি কুলপি, দারুণ টেস্ট, দারুণ। এই ফতেপুর সিকরি ঘুরে দেখতে আমার সময় লাগলো মোটামুটি 2 ঘন্টা। ফতেপুর সিকরিকে ভালোভাবে উপভোগ করতে গেলে এবং ভালোভাবে সমস্ত দর্শনীয় স্থানগুলি দর্শন করতে হলে আপনাদের হাতে অন্তত পক্ষে 2 থেকে আড়াই ঘন্টা সময় নিয়ে আসতে হবে। 2 থেকে আড়াই ঘন্টা সময় নিয়ে আসবেন, তাহলে আপনারা ফতেপুর সিকরির সমস্ত কিছুই ভালোভাবে ঘুরে দেখতে পারবেন। শীতকাল বাদে আপনারা যদি আগ্রা ভ্রমণে আসেন তাহলে দিনে অন্তত পক্ষে 2 থেকে 3 গ্লাস এই নিম্বু পানি খাবেনই খাবেন, কারণ প্রচণ্ড গরম থাকে। শীতকাল বাদে আগ্রা প্রচণ্ডই গরম। এই আগ্রা এসে আগ্রার বিখ্যাত বেকারি বিস্কুট, ভালো খেতে, ভালো। উপর দিয়ে আবার তিল দিয়েছে, তিল। এই ফতেপুর সিকরি থেকে এখন বেরিয়ে যাচ্ছি। এখন ফতেপুর সিকরি থেকে বেরিয়ে আমরা যাব প্রথমে আগ্রা হোটেলে আমাদের লাগেজগুলো রাখা আছে, সেখান থেকে লাগেজ নিয়ে আমরা যাব মথুরা। আজকে নাইট স্টে আমরা মথুরাতেই করব। আগ্রা থেকে মথুরা যাওয়ার পথের সমস্ত দৃশ্য এবং আমার অভিজ্ঞতা তুলে ধরবো আগামী পর্বের ভিডিওতে। আগামী পর্বের ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখুন। তাহলে আজকের মতো টাটা, বাই বাই।